এবং আমরা ইতিমধ্যে লাইভে চলে এসেছি। সকলকে ধন্যবাদ এবং স্বাগতম ওয়াইপিএফ পলিসি কোর্সের আজকের দ্বিতীয় পর্বে। আমাদের পলিসি কোর্সের প্রথম পর্বে আলোচক ছিলেন মুয়াজ জলিল। তিনি কথা বলেছেন বেসিক্স অফ 3P নিয়ে। 3P ছিল ফিলসফি, পলিসি অ্যান্ড পলিটিক্স। আজকে আমাদের সাথে আছেন মৌমিতা বসাক। তিনি ব্লাভাতনিক স্কুল অফ পাবলিক পলিসিতে পড়াশোনা করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় উপযোগবাদ বা ইউটিলিটারিয়ানিজম, কিভাবে জননীতি নির্ধারণে কাঠামো হিসেবে ব্যবহৃত হতে পারে। আমি আর কালক্ষেপণ না করে অনুগ্রহ করছি মৌমিতাকে আজকের আলোচনাটি আরম্ভ করার জন্য। ধন্যবাদ নাজিব তোমাকে, আর সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের কোর লেকচারে অংশগ্রহণের জন্য। তার আগে ছোট্ট কিছু ইনফরমেশন জানিয়ে দিই। যারা যারা জয়েন করেছেন এবং রেজিস্ট্রেশন করেছেন এই কোর্সের জন্য, তারা অলরেডি এই জুম লিংকে সরাসরি পার্টিসিপেট করছেন। আমরা এই কোর্সের অ্যাডভার্টাইজমেন্টটা আগেই দিয়েছিলাম। এখন এরপরেও আমরা অনেককে দেখছি যারা এখন লাইভে আছেন এবং ইন্টারেস্টেড এই কোর্সে অংশগ্রহণের ব্যাপারে। সেজন্য আমরা একটা এনরোলমেন্ট ফর্ম আপনাদের কাছে সেন্ড করব। পরবর্তীতে যদি আপনি আগ্রহী হন তাহলে আপনি সবগুলো লেকচারই অ্যাটেন্ড করতে পারবেন। এবং সবগুলো লেকচার যদি আপনি অ্যাটেন্ড করেন এবং আমাদের থার্ড লেকচার এবং সিক্সথ লেকচারের সময় দুটো এসে কোশ্চেন থাকবে, সেগুলো যদি আপনারা পূরণ করেন তাহলে আপনারা এই প্রোগ্রামে সার্টিফাইড হবেন। আমরা সার্টিফিকেশন প্রোভাইড করব ওয়াইপিএফ থেকে। আর যারা আমাদের গভর্নেন্স অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামে আগ্রহী, এই প্রোগ্রামে যেটা হবে সেটা হচ্ছে রাজনীতিবিদ এবং সরকারি যারা পলিসি মেকার আছেন তাদের সাথে সরাসরি কাজ করতে আগ্রহী, সরাসরি কাজ করার সুযোগ প্রথমবারের মতো ওয়াইপিএফ দিচ্ছে। তো এই সার্টিফিকেশন কোর্সটা মাস্ট ওই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য। সেজন্য যদি ওই প্রোগ্রামেও আপনার আগ্রহ থাকে তাহলে এই কোর কোর্সগুলো বা কোর লেকচারগুলো অংশগ্রহণের কথা দয়া করে মাথায় রাখবেন। তো আজকে আমি শুরু করার আগে আমি ছোট্ট করে আরেকটু আমার পরিচয়টা বলি। আমি মৌমিতা বসাক। আমি বাংলাদেশ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে আন্ডারগ্রাজ কমপ্লিট করেছি, আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম এশিয়ান স্টাডিজে। এরপর আমি পাবলিক পলিসিতে অক্সফোর্ডে মাস্টার্স করার আগে ইউনিভার্সিটি অফ ব্র্যাডফোর্ডে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের উপর আরেকটি মাস্টার্স কমপ্লিট করেছি। আর এর মধ্যে আমি বাংলাদেশে অনেক বছর সোশ্যাল এন্টারপ্রাইজ রান করেছি। ইউকে তে ক্যাবিনেট অফিসে কিছুদিন কাজ করেছি। আর এখন আমি একটা এথিক্যাল ব্র্যান্ড এবং আরেকটি নন প্রফিট অর্গানাইজেশন ইথিকি নামে, যারা এথিক্যাল গ্রুপকে প্রমোট করে এশিয়া এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার আর্টিফেক্টস যেগুলো হারিয়ে যাচ্ছে, কালচারাল আর্টিফেক্টস, সেগুলোকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ইউকে বেস আমার এই অর্গানাইজেশন এখন এই আনছে এবং মার্কেট করছে। এটা এখন আমি কারেন্টলি এটার উপর কাজ করছি। তো ইউটিলিটারিয়ানিজমে চলে যাওয়ার আগে আমি ছোট করে এটাও বলি যে আমার ইন্সপিরেশনটা কিভাবে ইউটিলিটারিয়ানিজমে এসছে। আর আমি পলিটিক্যাল ফিলসফার না, কিংবা আমি এটা নিয়ে ফার্দার রিসার্চও করছি না, কিন্তু আমি এটা নিয়ে পড়াশোনা করতে আগ্রহী, আমি এটা নিয়ে পড়তে ভালোবাসি। তো ডেফিনেটলি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের কোর্সটা আর একটু জানিয়ে দিই, এটা একটা বেসিক ফাউন্ডেশন কোর্স। তো 1 ঘন্টার মধ্যে আমরা অনেক তাত্ত্বিক আলোচনা করব ইউটিলিটারিয়ানিজমের মধ্যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা নিয়ে। সেই সাথে অ্যাপ্লাইড কথাবার্তাও বলবো যে বাংলাদেশ কেন্দ্রিক এবং ওয়ার্ল্ড ওয়াইড পলিসি সিনারিওতে ইউটিলিটারিয়ানিজম একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক হিসেবে কিভাবে রিলেভেন্ট হতে পারে এবং কিভাবে এটা অ্যাপ্লাই করা যেতে পারে। তো সেটা বলার সাথে সাথে যেটা বলছিলাম যে AUW তে যখন আমি পড়ছিলাম আন্ডারগ্রেডে থার্ড ইয়ারে, আমাদের গ্লোবাল জাস্টিস বলে একটা কোর্স নিচ্ছিলেন ইউনিভার্সিটি অফ এডিনবার্গ প্রফেসর কিরণ ওবরম্যান। তো তখন উনি একজন কন্টেম্পোরারি ইউটিলিটারিয়ানের সম্বন্ধে আমাদেরকে ক্লাসে পড়াচ্ছিলেন পিটার সিঙ্গারের যে আইডিয়াটা যে এফেক্টিভ অল্ট্রুইজম, এটা আমাকে তখন খুব নাড়া দেয় যে আমি একজন ইন্ডিভিজুয়াল হয়েও কিভাবে আমার চয়েস বা ডিসিশন মেকিং এর মাধ্যমে রাইট ডিসিশন নেওয়ার মাধ্যমে আমি আমার ফুটস্টেপ বা আমি আমার কন্ট্রিবিউশন গ্লোবাল ডেভেলপমেন্টে রাখতে পারি এবং ম্যাক্সিমাইজ করতে পারি। তো সেই সময় যেহেতু আমি আমার নন প্রফিটটা রান করছিলাম এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কাছ থেকে আমি পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছিলাম, সেজন্য আমার ওভারঅল আইডিয়া গ্লোবাল জাস্টিস, গ্লোবাল ডেভেলপমেন্ট নিয়ে ওই ইনিশিয়াল স্টেজে ইউটিলিটারিয়ান পিটার সিঙ্গারের এই আইডিয়াটা খুব আমাকে নাড়া দেয় এবং আমার আইডিয়াগুলোকে শেপ করতে সাহায্য করে।
তো পরবর্তীতে আমরা এটা নিয়ে আরো ডিসকাশনে যাব। তো আরেকটা জিনিস যে মোরালিটি নিয়ে, যে আমি বলছিলাম যে আমার ভাবতে ভালো লাগে যে কোনো একটা অ্যাকশনের, আমি যদি একটা কোনো কাজ করি তাহলে সেটার কনসিকুয়েন্সেসে কি হবে, আর কনসিকুয়েন্সেসটা কি রাইট হবে নাকি রং হবে, এই চিন্তাগুলো করতে আমার ভালো লাগে। তো সেজন্য এই চিন্তাগুলোর পপুলার উত্তর আসলে ফিলসফির, মোরাল ফিলসফির থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক যেটা আছে, যেটা অ্যাভেলেবল আছে, যেটা দিয়ে বেশিরভাগ ফিলসফার ইউজ করেন, যে ইউজ করে যে আর্গুমেন্ট গুলো দেন, সেটা ইউটিলিটারিয়ানিজম। তো ইউটিলিটারিয়ানিজমের মধ্যেও কিন্তু অনেক ধরনের মতবাদ আছে, আর এর মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন আর্গুমেন্টস আছে, সেই সাথে আছে অনেক ক্রিটিসিজম। তো আজকের আলোচনাটা আমরা এভাবে ভাগ করব। তো আমি কোনো স্লাইড প্রেজেন্টেশন করব না, এটা অনেকটাই একটা এঙ্গেজিং ইন্টারাকশন ডিসকাশনের মতো রাখবো। প্রথমে আমি ইউটিলিটারিয়ানিজম কি, ইউটিলিটারিয়ানিজম কিভাবে ব্যবহার হয়, ইউটিলিটারিয়ানিজমের কিছু উদাহরণ, কনসেপ্টটা বোঝানোর সময় কিছু উদাহরণ ব্যবহার করে আমি প্রোজ এন্ড কনস ইউটিলিটারিয়ানিজমের সেটা ডিসকাস করব। এর মাঝে মাঝে আমি আশা করব যারা জুমে আছেন বা আরো যারা দেখছেন তারাও যারা পার্টিসিপেট করেন যখন কোনো একটা কেস স্টাডি নিয়ে আমরা আলোচনা করব, আমি আপনাদের মতামত সেভাবে জানতে চাচ্ছি যে আপনারা কি ভাবছেন, কিভাবে একজন থিওরিস্ট, একজন ইউটিলিটারিয়ান এই ব্যাপারে তাদের নিজস্ব আর্গুমেন্টটা প্রেজেন্ট করবে বলে আপনি মনে করেন। সেজন্য এই সেশনটা আমি আশা করছি অনেক ইন্টারেক্টিভ হবে, অনেক এঙ্গেজিং হবে সবার সাথে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে স্ট্রাকচারটা এমন হবে, ইউটিলিটারিয়ানিজমের সংজ্ঞা, ইউটিলিটারিয়ানিজম কোথায় কোথায় ব্যবহার হয়, এরপর কিন্তু আমরা চলে যাব যে আজকে যে টপিক ইউটিলিটারিয়ানিজম কিভাবে জননীতি বা পাবলিক পলিসি মেকিং, ক্রাফটিং, ডিসিশন মেকিং এর বিভিন্ন লেভেলে এটা একটা রেলেভেন্ট থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বা তাত্ত্বিক পরিকাঠামো হিসেবে ব্যবহৃত হতে পারে, সেটা নিয়ে ডিসকাশন কেস স্টাডির মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ইউটিলিটারিয়ানিজম কি, আমি যেহেতু স্লাইড প্রেজেন্টেশন করছি না, যারা নতুন শিখছেন তারা চাইলে নোট নিতে পারেন। তো ইউটিলিটারিয়ানিজমের মধ্যে বলে যে কোনো একটা অ্যাকশন তখনই মোরালি পারমিসিবল হবে যদি সেই অ্যাকশনটার অ্যাটলিস্ট মানে নেট ভ্যালুটা যেটা প্রডিউস করবে সেখান থেকে সেটা মানে অ্যাজ মাচ অ্যাজ মানে গুড প্রডিউস করবে, যেটা অন্যান্য অ্যাভেলেবল অপশনগুলো থেকে। আবার বুঝিয়ে বলি, ধরুন অনেকগুলো অ্যাভেলেবল অপশন আছে, তার মধ্যে সেই অ্যাকশনটাকে আমরা বেছে নেব যে অ্যাকশনটা মোরালি পারমিসিবল হবে, যে অ্যাকশনটা আপনার ইউটিলিটি বা উপযোগকে ম্যাক্সিমাইজ করবে। তো সেই অ্যাকশনটা ইউটিলিটারিয়ানদের চোখে, দৃষ্টিতে রাইট অ্যাকশন, যেটা হ্যাপিনেসকে ম্যাক্সিমাইজ করবে আর সাফারিংকে ডিমিনিশ করবে। আর যে অপশনগুলো হ্যাপিনেসকে ম্যাক্সিমাইজ করবে না সেটা ইউটিলিটারিয়ানদের চোখে বেস্ট অপশন না। ইউটিলিটারিয়ানিজম আপনি আপনার ইন্ডিভিজুয়াল প্রাইভেট লাইফে এবং সেই সাথে আপনি এই কনসেপ্টগুলো যখন বলছি তখন আপনি রাষ্ট্রের মধ্যে বা সোসাইটির আসপেক্টেও আপনি চিন্তা করতে পারেন। তো ইউটিলিটারিয়ানিজমের এই আইডিয়াটা অনেকদিন ধরে থাকার পরেও এর জনককে আমরা বলি হচ্ছে যে স্যার জেরেমি বেন্থাম। জেরেমি বেন্থাম যখন ইউটিলিটারিয়ানিজমের কথা চিন্তা করেছেন যে গ্রেটার হ্যাপিনেস ফর গ্রেটার নাম্বার, উনার ছোটভাবে উনি যেভাবে বলেছিলেন যে হ্যাঁ ম্যাক্সিমাইজ করব হ্যাপিনেস বেশি মানুষের জন্য। তো উনার এই থিওরিটা আসলে একটা বড় পাবলিকেশনের মধ্যে আছে, যেটা উনি ইউটিলিটারিয়ানিজমের ডিফেন্সে লিখেছেন প্রায় 1789 এর দিকে। ইন্ট্রোডাকশন টু প্রিন্সিপালস অফ মোরালস এন্ড লেজিসলেশন। আপনাদের যদি কারো আগ্রহ থাকে তাহলে আপনারা ওখানে পড়তে পারেন। বেন্থাম আমার একজন খুব পছন্দের ফিলসফার। বেন্থাম খুবই পলিটিক্যালি আর সোশ্যালি অ্যাক্টিভ ছিলেন। উনি তখনকার সময়ে এমন সব বিষয়ের সমর্থক ছিলেন যা এখন আমাদের সময়ে হয়তো মনে হতে পারে যে আরে এটা তো সাপোর্ট করাই স্বাভাবিক, কিন্তু তখনকার সময় এটা খুব নতুন। যেমন মনে করেন উনি, আমি একটা লিস্ট দিই যে কি কি বিষয়ে উনি তখনকার সময়ে ইউটিলিটারিয়ানিজমের যুক্তি দিয়ে উনি সমর্থন করতেন, যেমন ট্রেড লিবারালাইজেশন, তারপরে ধরে নিন মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধির চর্চা, তারপর হতে পারে নারীর অধিকার নিয়ে উনি খুব সচেতন ছিলেন, তারপর অ্যানিমাল রাইটস, প্রিজন রিফর্ম, তারপর হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়েও উনার বেশ কিছু লেখা আছে, পড়েছি, যেগুলো বেশ ভালো। আরেকটা জিনিস হচ্ছে অ্যাবলিশ, মানে দাস প্রথাটাকে অ্যাবলিশ করার জন্য উনার বেশ কিছু কাজ আছে। তো
দেখতে পাচ্ছেন যে তখনকার সময়ে আপনি চিন্তা করে দেখেন 1789 বা 1800 শতাব্দীর শুরুতে এই বিষয়গুলো, এখন হয়তো এই বিষয়গুলো আমাদের কাছে মনে হচ্ছে মোরালি রাইট আর রং, খুব সাদা কালোর মতো, কিন্তু তখনকার সময়ও বেনথামের এই থিওরিগুলো বা বেনথামের এই চিন্তা বা বেনথামের এই লেখাগুলো খুবই ইউনিক ছিল এবং অনেক ফিলসফাররা এটা প্রেজও করেছেন। তো ইউটিলিটারিয়ানিজম বেনথামের মত অনুযায়ী আমরা যদি দুটো ভাগ করি, তাহলে একটা ভাগে আমরা দেখতে পারি যে ভ্যালু থিওরি। ইউটিলিটারিয়ানিজমে ভ্যালু থিওরির আন্ডারে কি আছে? ভ্যালু থিওরির আন্ডারে বলছে হ্যাপিনেস আছে, ম্যাক্সিমাইজিং হ্যাপিনেস। তো হ্যাপিনেসটা কিভাবে ম্যাক্সিমাইজ করছে? হ্যাপিনেসটা তো একটা ব্রডার টার্ম। হ্যাপিনেসটাকে আমরা কিভাবে বুঝবো যে এটা ম্যাক্সিমাইজ হচ্ছে? তো সোসাইটির আসপেক্টে আমরা অনেক সময় কোয়ান্টিফাই করা যায় হ্যাপিনেসকে। ধরে নিন টাকা, সবসময় এটা হয়তো একটা ভালো মানদণ্ড না যে আমার সুখ শুধু টাকার উপর নির্ভর, কিন্তু আমাদের দেশে ধরে নিন একটা ডেভেলপিং কান্ট্রি বা যে কোনো একটা কনটেক্সটে অনেক মানুষের কাছে যে একটা নতুন জামা কিনলাম, একটা বাড়ি কিনলাম, অথবা ঘরের প্রয়োজনীয় জিনিস কিনলাম, যেটা ছিল না সেটা আমাকে এখন সুখ দিচ্ছে, হ্যাপিনেস দিচ্ছে। তো সেটা আমরা টাকা দিয়ে কোয়ান্টিফাই করা যায়। আরেকটা ভাগে আমরা বলি, সেটা হচ্ছে থিওরি অফ রাইট অ্যাকশন। কারণ আপনার অ্যাকশনের উপরই চিন্তা করবেন যে আপনার ভ্যালুটা ম্যাক্সিমাইজ হচ্ছে কি হচ্ছে না। আপনি কোন কাজটা করলে, কোন জিনিসটা কিনলে সংসারে আপনার ভ্যালুটা ম্যাক্সিমাইজ হবে বা আপনার হ্যাপিনেসটা ম্যাক্সিমাইজ হবে। তো আশা করি আমি বুঝাতে পারছি যে ভেঙে যে ইউটিলিটারিয়ানিজমের একদম বেসিকটা যে এই দুটো থিওরির মধ্যে। যেমন মনে করুন, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। একজন ডাক্তার, এই যে করোনা সিচুয়েশনে এখন যারা ইমার্জেন্সি সিচুয়েশনে আছেন, কোনো একটা ড্রাগ বাংলাদেশে এসেছে, এটা খুবই স্কার্স, যেটা খুবই সীমিত সংখ্যক ওষুধ মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে। তো একজন ডাক্তারের কাছে 5 ডোজের ওষুধ আছে এবং 6জন পেশেন্ট ইমার্জেন্সিতে আছে, এবং 6জন পেশেন্টের মধ্যে একজন পেশেন্ট খুবই নেডি পেশেন্ট। সেই পেশেন্টকে আপনার 5 ডোজের ওষুধই তার দরকার। আবার বাকি 5 জনের 1 ডোজের ওষুধ হলেই হবে বেঁচে থাকার জন্য। তো একজন ইউটিলিটারিয়ান এখানে কি বলবে? একজন ইউটিলিটারিয়ান বলবে যে নিডি তাকে মারা যেতে দাও, কিন্তু যে বাকি 4 জন বা বাকি 5 জন, 6 জনের মধ্যে তারা 1 ডোজ করে বেঁচে থাকুক। তাহলে কি হচ্ছে? ম্যাক্সিমাইজিং হচ্ছে যে হ্যাঁ, গ্রেটার নাম্বারের মানুষের কাছে আমরা রিচ করছি এবং একজন মারা গেলে তাও এখন এটা মোরালি রাইট কি রং, সেটা ডেফিনেটলি ডিবেট, এটা একটা বিতর্ক হতে পারে যে এখানে তো ওই মানুষটা যাকে সে নিডি হলেও তার তো রাইট টু ট্রিটমেন্ট আছে, তার রাইট টু লাইফ আছে, তার বেঁচে থাকার অধিকার আছে, বেসিক হেলথ কেয়ারের সুবিধা পাওয়ার অধিকার আছে। তো এখানে কি দেখা যাচ্ছে? ইউটিলিটি ভার্সেস রাইটের একটা সংঘর্ষ, যে তার অধিকার আর তার ইউটিলিটি, উপযোগের মধ্যে একটা সংঘর্ষ দেখতে পাই। তো ইউটিলিটারিয়ানিজমের মধ্যে আমি যে শুরুতে বলছিলাম যে আরো ফার্দার যদি যায় তাহলে আরো কিছু মতবাদ অ্যাভেলেবল আছে, যেমন অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম, রুল ইউটিলিটারিয়ানিজম। আমি ছোট্ট করে এই দুটো বলবো যে অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম কি আর রুল ইউটিলিটারিয়ানিজম কি। অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম বলতে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এটা সেই এন্ড রেজাল্ট দেখে, কনসিকুয়েন্সেস দেখে আমরা অ্যাকশনটাকে চুজ করব। তার মানে যেই অ্যাকশনটা, যেই অপশনটাতে আমাদের ম্যাক্সিমাম এন্ড রেজাল্টে ভালো ম্যাক্সিমাইজ গুড করবে বা আমাদের হ্যাপিনেসটাকে ম্যাক্সিমাইজ করবে, সেই অ্যাকশনটাই আমরা নেব। সুতরাং এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম। কিন্তু রুল ইউটিলিটারিয়ানিজম বলে, রুল ইউটিলিটারিয়ানিজমের কথা হচ্ছে যে অপশনটা মনে করুন এই যেমন মোরাল প্রিন্সিপাল সাথে যাচ্ছে না। ধরে নিন এই যে রাইট টু হ্যাভ এ ট্রিটমেন্ট, হ্যাঁ, এখন এই যে লোকের, এটা একটা মোরাল প্রিন্সিপাল যে একটা মানুষেরও ট্রিটমেন্ট পাওয়ার, চিকিৎসা পাওয়ার অধিকার আছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বা বাংলাদেশের তার বেসিক রাইটস অনুযায়ী। তাহলে সেই মোরাল প্রিন্সিপালের উপরে যদি আমি চিন্তা করি, তাহলে সেই মোরাল প্রিন্সিপালটা, তাকে যদি আমরা এই 5 ডোজের ওষুধ না দিলাম, তাহলে রুল ইউটিলিটারিয়ানিজম বলছে যে যদি মোরাল প্রিন্সিপাল ভায়োলেট হয়, তাহলে সেই অপশন যদি হ্যাপিনেস ম্যাক্সিমাইজও করে, আমরা সেটাকে অপশন হিসেবেই কনসিডার করব না, কারণ এটা মোরাল প্রিন্সিপালটাকে ভায়োলেট করছে। তো সেক্ষেত্রে
আমরা কি করব, সেটাকে যেহেতু অপশন হিসেবেই নেই, বাকি চয়েসেস বা বাকি অপশনগুলোর মধ্যে আমরা যেই অপশনটা ভ্যালু ম্যাক্সিমাইজ করছে আমরা সেই অপশনটা চুজ করে নেব। আমরা কি বুঝতে পারছি যে রুল ইউটিলিটারিয়ানিজমটা কি? আশা করছি হ্যাঁ বোঝা যাচ্ছে। তাহলে আমরা এখন একটা ছোট্ট একটা কেস স্টাডি বা উদাহরণ দিয়ে আমরা কথাটা বলি। যেমন মনে করুন এখন রাইটস নিয়ে যখন আমরা কথা বলছি, যে বাংলাদেশের কারেন্ট সিনারিওতে এটা খুব রিসেন্ট নিউজে এসছে যে হিল ট্র্যাক্টে বান্দরবানে একটা মেরিয়ট হোটেলের একটা ব্রাঞ্চ হবে। সেখানের মধ্যে যে অনেক মানুষ, যে আমাদের উপজাতি সম্প্রদায়, মোর সম্প্রদায়ের মানুষরা আছে, তাদের বাড়ি উচ্ছেদ হবে। এবং যেটা হচ্ছে যে এই সিচুয়েশনে সরকারের যুক্তি, যেটা হয়তো সরকার ভেবে নিচ্ছেন, যে একটা হোটেল স্টাবলিশ করার পরে কি হবে, যে প্রচুর ভিজিটার ওখানে আসবে, শুধু দেশের মানুষ না, দেশের বাইরের মানুষও আসবে। তো তাতে কি হবে, অর্থনৈতিক একটা সমৃদ্ধি হবে। আমাদের একটা অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে যেটা হবে, ওখানকার যেসব মানুষ হয়তো গ্রামে আছেন কিংবা খুব বেশি ফ্যাসিলিটি পাচ্ছেন না, কিংবা উপজাতিরাও যারা ভালো জীবনযাপন হয়তো উনাদের দৃষ্টিতে হয়তো করছেন না, তারাও হয়তো কর্মসংস্থানের সুযোগ পাবেন বা সবকিছু। কিন্তু এই সিচুয়েশনে আপনারা তো এতক্ষণ ধরে শুনছিলেন, আপনাদের কি মনে হয় যে এটা যখন আমরা চিন্তা করছি, এটা কি একটা রাইট ডিসিশন? আর যদি না হয় তাহলে ইউটিলিটারিয়ানিজমের আসপেক্টে আপনি ডিসক্রাইব করে বলুন, বা আপনার কি মনে হয় কেন এটা রাইট না? কেউ কি আছেন এখানে যে ডিসকাশনে অংশগ্রহণ করবেন? আপু আমি হ্যাঁ সো আমি যতটুকু হ্যাঁ বুঝেছি, আমি যদি ঠিক বুঝে থাকি, সেটা হচ্ছে যে ধরেন এখানে তো অনেক একটা মাত্র অর্থনৈতিক অ্যাসপেক্ট নেই, অনেকগুলো অর্থনৈতিক অ্যাসপেক্ট আছে। এক্ষেত্রে হচ্ছে অনেকগুলো জব তৈরি হবে, একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। সেক্ষেত্রে হচ্ছে যে একটা আদিবাসী যারা আছে তাদের যদি একটু ক্ষতি হয় হোক, কিন্তু ইউটিলিটারিয়ান চিন্তা ভাবনা হচ্ছে যে একটা বড় অ্যাসপেক্ট দেখছে, সেখানে একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, আরো অনেক বেশি লোক সুবিধা পাবে। এই দিকটা, এক্ষেত্রে একটা দিক যদি পুরোপুরি বিনষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেই দিকটা ইউটিলিটারিয়ান ক্ষেত্রে দেখার বিষয় না। এবং সেই জায়গা থেকে হয়তো বা এই গভর্নমেন্টটা আমি বুঝেছি। হ্যাঁ তো ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন। আপনার পয়েন্টটা হচ্ছে যে হ্যাঁ, এখন অর্থনৈতিক সাইডটা দেখা হয়েছে, এখন যদি একটা পার্ট নষ্ট হয়ে যায়, সরকার হয়তো দেখেছে যে তার থেকে হয়তো অর্থনৈতিক উন্নয়নটাকে বেশি জোর দিয়ে সরকার হয়তো এমন ডিসিশন নিচ্ছে, তাই তো? জি আপু, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সরকার তাহলে এই কাজটা কিভাবে করে? যখন সরকার তাহলে একটা ইউটিলিটারিয়ান চিন্তা ভাবনা করছে, তাই না? কারণ সরকার কিভাবে কিভাবে ইউটিলিটারিয়ান চিন্তা করছে, এই ধরনের ডিসিশন কিভাবে না, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে, তাই তো? কস্ট বেনিফিট অ্যানালাইসিস এই ইউটিলিটারিয়ানিজমের মোরাল থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ককে খুবই সাপোর্ট করে। কারণ কস্ট বেনিফিট অ্যানালাইসিসে যেটা হয় যে আমরা অনেক সময় অনেক কিছুর উপর প্রাইস দিয়ে দেখি, যেমন কিছু কিছু প্রজেক্টে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা খুব সহজ ইউটিলিটারিয়ান চিন্তা ভাবনা করে। যেমন মনে করুন একটা রাস্তা তৈরিতে যখন রাস্তার কাজ মেরামত করলে, তখন সেটা সেফটিও, মানুষের সেফটিও এনশিওর করছে, আপনার একটা স্মুথ রোডও পাচ্ছে মানুষ, যেটাতে গাড়ি চালাতে নির্বিঘ্নে গাড়ি চালাতে পারবে। সেটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু আদিবাসী কেসটাতে সেখানে কিন্তু এত ক্ল্যাশেস নেই। কস্ট বেনিফিট অ্যানালাইসিসে একটা রাস্তার মেরামত হলেই আপনার সকলের জন্য এটা উন্নতি হবে। সুতরাং এই কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা খুব সহজ। আর যখন এই কেসে যখন এটা হয়, তখন দেখা যাচ্ছে আমরা, আপনি যেটা বলেছেন যে অর্থনীতির পাশাপাশি আরো অনেক কিছু ফ্যাক্টর আছে। যেমন এই মানুষগুলোকে হয়তো একটা ঘর ছাড়া করে আরেকটা ঘরে তাদেরকে শিফট করতে হবে, অন্য জায়গায়, যেখানে হোটেলটা বানানো হচ্ছে না, অন্য জায়গায় সেখানে তাদেরকে রিলোকেট করতে হবে, সেটার একটা কস্ট ইনভলভ আছে। এখন আবার আরেকটা ইনভলভ হচ্ছে, তাদেরও তো তাদের ঘরে থাকার অধিকার আছে, যে ঘরটাতে এখন আছে, তাদেরকে সেই ঘরে থাকার অধিকারটা কি এখানে আমরা বিনষ্ট করছি কিনা। সেই সাথে তাদের অনেক বছরের কালচার, সংস্কৃতি, তাদের ট্রেডিশন আছে এখানে। এখন সেটার উপর প্রাইসটা কি হবে?
তাই তো এখন লস আর কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা কে কিভাবে করছে তার উপর অনেক কিছু নির্ভর করে। কস্ট বেনিফিট অ্যানালাইসিসের মধ্যে যখন দেখা যাবে যে ইউটিলিটিটা আমরা এভাবে প্রেজেন্ট করব যে অর্থনৈতিক ইউটিলিটি মানে অর্থনৈতিক আপনার উন্নয়নটা, তখন হয়তো দেখা যাবে সবাই ভাববে যে ও 2200 মানুষের কে ডিসপ্লেস করতে হয়তো 2 কোটি টাকা লাগবে, কিন্তু ম্যারিয়েট যদি হয় তাহলে হয়তো 200 কোটি টাকার আমার ইয়ে হচ্ছে, অর্থনৈতিক লাভ হচ্ছে, তাহলে ম্যারিয়েট স্টাবলিশ করাই বেটার। কিন্তু এখন এটাও একটা ম্যাটার অফ ডিবেট। একটা মানুষের রাইটের উপর আমি বা তার যে ডিসপ্লেসড হচ্ছে, তার যে কষ্টটা বা সাফারিংটাকে আমি কিভাবে প্রাইস দেব, তার উপরে কিভাবে তার উপর আমি প্রাইস ট্যাগ লাগিয়ে বলবো যে হ্যাঁ 200 মানুষকে রিলোকেট করতে 2 কোটি টাকাই লাগছে, কিন্তু তার সাফারিংসটা তো এখানে কাউন্টেড হচ্ছে না। তো সেই জন্য ইউটিলিটারিয়ান দৃষ্টিকোণ থেকে অনেক কিছুই অনেক সময় করা সম্ভব হয় না, যে বা অনেক অনেক ক্রিটিসিজম এই কারণে আছে যে ইউটিলিটারিয়ানিজম কি একটা রাইট ফ্রেমওয়ার্ক কিনা সেটা সেটা দেখার জন্য। আচ্ছা, এখন আমরা প্রোজ এন্ড কনস এ যাই। প্রোজ এন্ড কনস এ গিয়ে ইউটিলিটারিয়ানিজম আমরা এই ডিসকাশনে আরো আসবো, আমরা এরকম আরো অনেক কেস স্টাডি দিয়ে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে ইউটিলিটারিয়ানিজমে যে সবাইকে এক হিসেবে কাউন্ট করা হচ্ছে, কারণ একটা সোসাইটিতে যখন আমি শুধুমাত্র সোসাইটির সবার কথা চিন্তা করছি, সবার এমন একটা ডিসিশন নিতে হবে সেখানে আপনার সবার জন্য যেটা ভালো হবে, সবার খুশি যেখানে বাড়বে, সেই ডিসিশনটা আমি নেব। সেজন্য ইউটিলিটারিয়ানিজম আপনার সবাইকে এক দৃষ্টিতে দেখে, তাই এটা অনেক ইগালিটারিয়ান বা এটার মধ্যে একটা সমতাবাদ আছে। আর এটা অ্যান্টি এলিটিস্ট। আপনার এখানের মধ্যে বাংলাদেশের কনস্টিটিউশনে কোনো একটা যখন ল থাকবে যেটা সবার জন্য ভালো, সেখানে প্রাইম মিনিস্টারকে এক চোখে দেখা হবে না, আর যে বাংলাদেশের সবচেয়ে নিচে পজিশন যাকে বুঝছেন তা বা কাউকে আলাদা চোখে দেখা হবে না, সবার চোখে একই রকম লটা। মানে আমি বলতে চাচ্ছি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের প্রোজ এর ব্যাপারে বা আপনার এখানে যে সুবিধাগুলো আছে সেগুলোর ব্যাপারে। আরেকটা হচ্ছে যে ধরুন এমন একটা ফ্রেমওয়ার্ক নেই, যে এমন একটা ফ্রেমওয়ার্ক মোরাল ফিলসফি ফ্রেমওয়ার্ক নেই যেটা রাইট রং বিচার করার জন্য, তখন তো আমরা পছন্দ করি অপছন্দ করি, এই ব্যাপারটা আমি পছন্দ করলাম, এই সরকারের এই ডিসিশনটা আমি অপছন্দ করলাম, এর বেশি কিছু সরকারকে অ্যাকাউন্টেবল করার মতো আমার কোনো ফ্রেমওয়ার্ক হাতে নেই। তখন যেটা হয় যে করাপশনটা বেড়ে যায় একটা দেশে, যে কারণ সেখানে আমরা অ্যাকাউন্টেবল করার মতো এনাফ ফ্রেমওয়ার্ক থাকে না। এখন আমি আর্গুমেন্টের দিকে যাব, আর আর্গুমেন্টের সাথে আমি যেটা করব, আমি ডিসকাশন চাচ্ছি না, সবাই যাতে আমি যখন একটা আর্গুমেন্ট দেব সেটার উপরে কাউন্টার আর্গুমেন্ট কি হতে পারে, যে বিপক্ষে মানুষরা কি বলতে পারে, সেটা আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। আর এরপরে আমি কিছু কাউন্টার আর্গুমেন্ট দিব, সেটা অন্য ফিলসফাররা কি বলছেন, অন্য থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে কি বলছে সেটা নিয়ে, কিন্তু আমি তার আগে আপনাদের কাছে শুনতে চাচ্ছি। আর কারো যদি কোনো থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এ যতটুকু বোঝানো হয়েছে ইউটিলিটারিয়ানিজমের প্রোজ এন্ড কনস, আর কনসে তো এখন আমরা আসছি, যেটা আমরা এখন যে এটার এগেইনস্টে বা বিপক্ষে কি যুক্তি আছে বা ক্রিটিসিজম কি আছে সেগুলো এখন কথা বলবো। সেগুলো ছাড়া কিংবা রুল ইউটিলিটারিয়ানিজম, অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম বুঝতে, এই বেসিক গুলো বুঝতে যদি কারো কোনো বেসিক নিয়ে কারো যদি প্রশ্ন থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক, জিজ্ঞেস করেন, যে আমি ফার্দার আরো এক্সপ্লেইন করতে আমার কোনো সমস্যা নেই। আর এখন আমরা কি যতটুকু করেছি ততটুকু বুঝেছি, যতটুকু বলা হয়েছে তা বুঝতে পেরেছি সবাই? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা একটা আর্গুমেন্ট দিই, যে ধরুন যে প্রথম আর্গুমেন্ট ইউটিলিটারিয়ানরা বলল যে ইউটিলিটারিয়ানিজম আর কস্ট বেনিফিট অ্যানালাইসিস জননীতি নির্ধারণের জন্য সবচেয়ে ভালো কাঠামো, কারণ এটা সবার কালেকটিভ গুডের কথা চিন্তা করে। ঠিক আছে, এখন আপনার কালেকটিভ গুড মানে সবার উন্নয়নের কথা চিন্তা করেন। এখন আপনারা আমাকে একটা কাউন্টার আর্গুমেন্ট দেন, যে অন্য থিওরিস্ট অথবা আপনার কি মনে হয় কেন এটা রাইট না সম্পূর্ণভাবে। আপনার লেকচার থেকে হয়তো এটার এগেইনস্ট একটা কাউন্টার আর্গুমেন্ট দেওয়া যায়, যেটা আপনি বললেন যে যেমন আমি এই এক্সাম্পলটার কথা চিন্তা করি, যে এক্সাম্পলটা দেওয়া হচ্ছিল যে ওই ম্যারিয়ট হোটেলের ব্যাপারটা। সো ওখানে হোটেল করার জন্য যে স্থানীয়
হ্যালো, আপু আমি শেয়ার করতে পারি হ্যালো। জি জি জি, যেটা বলছিলাম সেটা হচ্ছে ওইখানে হোটেল পাওয়ানোর জন্য যারা ওখানকার আদিম অধিবাসী, যারা আদিবাসী, তাদেরকে যখন তাদের হারানোর যে বেদনাটা, সেই বেদনা তো কোনো ইকোনমিক্যাল অ্যানালাইসিস করা সম্ভব না, তার উপর মূল্য করা সম্ভব না। সো এরকম ফ্যাক্টরগুলো যখন চলে আসে, তখন এই ধরনের থিওরি বেসিস আসলে ওই জিনিসগুলো জাজ করা যায় না। সো আসলে হয়তো এটা বেস্ট অপশন না। হ্যাঁ, এটা একটা একটা ভালো কথা বলেছেন। এখন ধরে নিন আপনি যেটা বলছেন যে আমরা মেজরিটিটা মিলে, বাঙালিরা মিলে যদি মনে করি যে একটা মাইনরিটি কমিউনিটি আমাদের সবার ভালোর জন্য, বাংলাদেশে 12 কোটি মানুষ ধরে নেন আমরা বাঙালি, আমরা এখন একটা 1 কোটি একটা সংখ্যালঘু একটা কমিউনিটির উপর তাদেরকে ক্ষতি করলেও তো আমরা একটা বড় কমিউনিটি, আমরা বেনিফিটেড হচ্ছি। তো মোরাল থিওরিস্টরা, ধরুন মোরাল থিওরিতে আমি বলছি, এটা শুধুমাত্র বাংলাদেশের কেস না, এটা অনেক জায়গায় এ ধরনের অনেক ধরনের ডিসিশন নেওয়া হয়। বা ক্ষতির ব্যাপারটাও না, হতে পারে যে তাদের উচ্ছেদ ছাড়াও আরো ছোটখাটোই কোনো ধরনের হার্ম হলো, সেই ব্যাপারে এটা কি রাইট আর রং, এটাও একটা ডিসকাশনের অংশ। ইউটিলিটারিয়ানদের এটাও একটা ক্রিটিসিজম যে ইউটিলিটারিয়ানিজম যে কালেকটিভ গুডের কথা বলে, ম্যাক্সিমাইজ হ্যাপিনেস এর কথা বলে, কিংবা আপনার ইউটিলিটিটাকে অ্যাভারেজ করতে বলে, যে সবার ইউটিলিটিটা অ্যাভারেজ করতে বলে, তখন যেটা হয় যে আপনার ইন্ডিভিজুয়ালের রাইট, একজনের রাইট, তার প্রেফারেন্সটা এর মধ্যে হারিয়ে যায়, তার লিবার্টিটা এর মধ্যে আর স্থান পায় না, বা তার প্রেফারেন্সটা দেখার অপশনও একজন পলিসি মেকারের থাকবে না। আর আপনি পলিসি মেকারের কথাও চিন্তা করে দেখুন, কজনের প্রেফারেন্সেস, ধরুন আমরা সবাই, আমাদের ডিফারেন্ট সেট অফ প্রেফারেন্সেস আছে, আমাদের ডিফারেন্ট আইডিওলজি আছে, বা আমাদের বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং নিয়ে আমরা পক্ষে বিপক্ষে থাকতে পারি। তো বাংলাদেশে একজন পলিসি মেকার হয়ে তার কথাটাও চিন্তা করে দেখুন যে তার পক্ষেও কিন্তু সবার কথা অনেক সময়, অনেক ক্ষেত্রে, অনেক প্রজেক্টের ক্ষেত্রে মাথায় রাখা হয়তো ইন্ডিভিজুয়াল, সব ইন্ডিভিজুয়ালকে প্রাধান্য দেওয়া হয় না। তবে এটা ডেফিনেটলি একটা ভ্যালিড ক্রিটিসিজম যে এটা একটা ইন্ডিভিজুয়াল রাইটস আর লিবার্টিকে প্রাধান্য দিতে পারে না ইউটিলিটারিয়ানিজম থিওরির ফ্রেমওয়ার্কের মধ্যে। আচ্ছা, আর কারো কোনো এই ব্যাপারে কাউন্টার আর্গুমেন্ট আছে যে এটাই ভালো, সবচেয়ে ভালো ফ্রেমওয়ার্ক? আপু, কাউন্টার আর্গুমেন্ট নেই, বাট আমি অ্যাকচুয়ালি আমাদের দেশে যেহেতু আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রি একটা, তো আমাদের দেশের পার্সপেক্টিভে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিভিজুয়াল মানে পছন্দটাকে খুবই কম গুরুত্ব দেওয়া হয়, যেহেতু আমাদের ইকোনমিক গ্রোথকে মানে একটা প্রায়োরিটি হিসেবে মানে গণ্য করা হয়। সেহেতু আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা যদি চিন্তা করি, তাহলে হয়তো বা ইউটিলিটারিয়ানিজমটাই মানে প্রাধান্য পাচ্ছে সব ক্ষেত্রে। আমরা অনেক এক্সাম্পল দেখতে পাই, যেমন আমরা হয়তো বা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথাটা চিন্তা করতে পারি, হয়তো বা সরকার এখানে চিন্তা করছে যে এর ফলে আমাদের অনেক আমরা অনেক বিদ্যুৎ তৈরি করতে পারবো, আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, সেই এলাকাগুলোর উন্নতি হবে, শহরায়ন হবে। কিন্তু আমরা এর পরিবর্তে আমাদের প্রাকৃতিক যে একটা প্রাচুর্য, তাকে যে আমরা থ্রেটের মুখে ফেলে দিচ্ছি, সেটাকে আমরা মানে সেটাকে অতটা মানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না আর কি। মানে এটাই যে আমরা ইকোনমিক ডেভেলপমেন্টটাকে প্রায়োরিটি দিতে গিয়ে হয়তো বা আমাদের কিছু কিছু যেগুলা খুব আমাদের ইমোশনালি কানেক্টেড, ওই সব জিনিসগুলোকে আমরা হয়তো বা গুরুত্ব দিচ্ছি না। সেটাই। হ্যাঁ, এটা একটা খুব ভালো আরেকটা উদাহরণ হতে পারে আপু, জি আপু, যেমন মেট্রো রেলের ব্যাপারটা। মেট্রো রেল করা হচ্ছে ঢাকা শহরের উন্নতির জন্য, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে যখন মেট্রো রেল চলে যাচ্ছে, তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ফিল করছে যে তাদের কত কষ্ট লাগছে। তো এখানেও কিন্তু ওই সেম ইকোনমিক যে পার্সপেক্টিভটা, সেটাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে, যে ঢাকার বাকি সব মানুষের কথা চিন্তা করে হয়তো বা ঢাকা ইউনিভার্সিটির উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে, কিন্তু সেটা কেন করা হচ্ছে? সেটা ডেভেলপমেন্ট, সেটা সেখানে একটু ঢাকা ভার্সিটির সৌন্দর্য নষ্ট হয়ে গেলেও কিছু করার নেই। তো আচ্ছা, আমি তোমাকে এখানে পজ করবো, কারণ তুমি দুটো খুব ভালো এক্সাম্পলের কথা বলেছো। আচ্ছা, তোমরা তো শুরুর দিকে অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম আর
রুল ইউটিলিটারিয়ানিজম নিয়ে আমি যখন বলছিলাম শুনছিলাম, তোমার কি মনে হয় এই সিচুয়েশনটা যে তুমি বললে যে রামপালটাই ধরো, যে সবাইকেই আমি প্রশ্নটা করছি যে এখানে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের একটা ব্যাপার আছে, কিংবা মেট্রো রেলের ব্যাপারে একটা প্রাকৃতিক সৌন্দর্য হারানো, কিংবা নয়েজ কন্ট্রোল হয়তো এখন একটা প্রবলেম হয়ে গেছে, হয়তো এখন ঢাকা শহরের আবহাওয়াতে বা পরিবেশ দূষণ অনেক বেড়ে গেছে মেট্রো রেল নির্মাণের কারণে। কারণ আমরা সরকার ইউটিলিটি কোথায় সেট করছে, প্রায়োরিটি কোথায় সেট করছে, সরকার প্রায়োরিটি এখানে সেট করছে যে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট দরকার, আমাদের উন্নত দেশের মধ্যে দাঁড়াতে হবে, যোগাযোগ ব্যবস্থা বেটার করতে হবে। মেট্রো রেলের সাথে সাথে ধরে নেই যে যোগাযোগ ব্যবস্থা ভালো করতে হবে, রামপালের ক্ষেত্রে ধরে নেই বিদ্যুতের উন্নয়ন করতে হবে, সবার যাতে ভালো মানে ইলেকট্রিসিটি থাকে। এই ফ্যাসিলিটি না থাকলে আমরা একটা ডিজিটাল কান্ট্রি বা যেটা সরকারের স্বপ্ন সেটা হয়তো ওরা পূরণ করতে পারবে না। সেজন্য সরকার ইউটিলিটিটা দিচ্ছে, সেট করছে ওই জায়গায় যে ইকোনমিক গ্রোথ। এখন একজন রুল ইউটিলিটারিয়ান এক্ষেত্রে কি বলতে পারে যে কিভাবে এটা রেমেডি সম্ভব বা এটা সলিউশন সম্ভব বলে মনে করে? কারো কাছে কোনো আইডিয়া আছে? মানে এটা একজন রুল ইউটিলিটারিয়ান কিভাবে রেসপন্স করবে? আচ্ছা, আমি তাহলে বলি, আমি শুরুতে রুল ইউটিলিটারিয়ান যখন বলছিলাম, রুল ইউটিলিটারিয়ানিজম যে রুল গুলো এমন ভাবে সেট হবে যে কোনো মোরাল প্রিন্সিপাল যদি ভায়োলেট হয় তাহলে সেটাকে অপশন হিসেবে কনসিডার করা হবে না। এক্ষেত্রে মোরাল প্রিন্সিপাল যদি হয়, যদি ধরি যে ঢাকা ভার্সিটির উপর দিয়ে যাচ্ছে, ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, তারা লেখাপড়া করতে পারছে না, পরীক্ষায় খারাপ করছে, ধরে নিই কজ এন্ড এফেক্টের মতো পরীক্ষায় খারাপ করছে, তারা পরীক্ষা খারাপ করার কারণে তাদের লং টার্ম ইম্প্যাক্টে কি হচ্ছে, তারা ভালো ক্যারিয়ারে তাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেম হচ্ছে, তাদের লং টার্ম প্রবলেম। এটাও কিন্তু একটা লং টার্ম প্রবলেম যেটা মাথায় রাখতে হবে। তো রুল ইউটিলিটারিয়ানিজম যদি বলে যে মোরাল প্রিন্সিপাল এটা যে একটা মানুষের রাইট আছে সে এডুকেশন, প্রপার এডুকেশন পাবে, অথবা রাইট আছে সে এনভায়রনমেন্টালি কোনো একটা ভালো এনভায়রনমেন্টে বড় হবে, একটা মানুষের রাইট আছে সে অন্যান্য ফ্যাসিলিটি যা যা অ্যাভেলেবেল আছে সেগুলো পাবে। সেই সব কথা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এই মেট্রো রেলের অপশনটা এটা একটা মানে এই ব্যাপারটা অপশন হিসেবেই কনসিডার হবে না, বা এটাকে আমরা এমন ভাবেই করা হবে যাতে এই প্রবলেমগুলো অ্যারাইজ না করে, যেটা মোরালি একটা প্রিন্সিপালকে ভায়োলেট করছে, তাহলে হয়তো সেই মোরাল প্রিন্সিপালটাকে ব্রেক করা হবে না। অন্য অপশনগুলোর মধ্যে যেটা ইউটিলিটি ম্যাক্সিমাইজ করবে, ধরে নেওয়া যাক বাংলাদেশ গভর্নমেন্ট মেট্রো রেল করবেই, ইকোনমিক গ্রোথ হবে, কিন্তু এখন অল্টারনেটিভ অপশনের কথা চিন্তা করতে হবে যেখানে ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটবে না, সেই সাথে এনভায়রনমেন্ট পলিউশন সেভাবে হবে না। তো এই অল্টারনেটিভ অপশনগুলো সরকারকে অনেক সময় মাথায় রাখতে হবে। তো রুল ইউটিলিটারিয়ানিজম বলবে অন্যান্য অ্যাভেলেবল অপশনগুলোর মধ্যে যেই অপশনটা মানুষের ইউটিলিটি ম্যাক্সিমাইজ করবে সেটা নিতে হবে। কিন্তু কোনো একটা অপশন যদি মোরাল প্রিন্সিপালকে ভায়োলেট করে তাহলে সেই অপশনটা নেওয়া হবে না। জাস্ট একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিলাম। আর যেমন যেটা বলছিলাম যে থ্যাংক ইউ পার্টিসিপেশনের জন্য, আর কারো যদি কোনো কিছু বলার থাকে তাহলে ডেফিনেটলি বলতে পারো, যে আরো যদি কোনো কিছু রিফ্লেকশন থাকে যদি অ্যাড করার মতো। আচ্ছা, আমার একটা রিফ্লেকশন আছে, মানে আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা শোনার পরে সো আমার রিফ্লেকশনটা হচ্ছে যে আমাদের পদ্মা সেতু হচ্ছে, রাইট? সো পদ্মা সেতু করার কারণে দেখা যাচ্ছে যে অনেকগুলো চরাঞ্চল অথবা হচ্ছে যে অনেকের বাসা বাড়ি কিন্তু উচ্ছেদ হচ্ছে বা ইয়ে করছে। এখন যদি ইউটিলিটিয়ান বা আমরা কথা চিন্তা করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদেরটা উচ্ছেদ হচ্ছে, এখন একটা মানুষের কিন্তু একটা আবেগ থাকে নিজের বসত ভিটার প্রতি, হয়তোবা তারা ভালো প্লেসে যাচ্ছে হয়তোবা যাচ্ছে না সেটা অন্য হিসাব, কিন্তু নিজের বাপ দাদার বসত ভিটা যেটা বলে আর কি গ্রামের ভাষায়, সেটার প্রতি সবার একটা আলাদা আবেগ থাকে, আলাদা একটা ভালোবাসা থাকে। তো এই ক্ষেত্রে এই যে আমরা একটা গ্রেটার পার্সপেক্টিভ চিন্তা করছি যে এদের ভালো হবে এদের খারাপ হবে, তো এই জায়গা থেকে রাইট আর রং কোনটা, এবং যদি দেশের পার্সপেক্টিভ বলি সেক্ষেত্রে রাইট রং কোনটা, এবং তাদের যদি পার্সপেক্টিভ বলি যারা উচ্ছেদ হচ্ছে একেবারে বাড়ি ঘর সহ সমূলে, তাদের ক্ষেত্রে রাইট রং কোনটা? হ্যাঁ, এই যে এই প্রশ্নগুলোই আমি চাই আপনারা করেন, এবং এই প্রশ্নগুলো শুধু আমাকে করার জন্য না, নিজেদের মধ্যে চিন্তা করেন। ফিলসফিতে আমার প্রফেসর, অক্সফোর্ডের প্রফেসর আমাদেরকে সবসময় বলতেন যে রাইট রং ব্যাপারগুলো এত ক্লিয়ার না, বা সবসময় এমন না যে খুব ব্ল্যাক এন্ড হোয়াইটের মতো। আপনি কি আর্গুমেন্ট দিয়ে আপনার
যুক্তিটাকে আপনি দাঁড়া করাচ্ছেন সেটার উপর অনেক কিছু নির্ভর করে। এই যে আপনার মনে হয় আমি বলি যে বাংলাদেশের এই ইউটিলিটারিয়ানিজম, আমি একটু আগে বলছিলাম যে থিওরি অনুযায়ী এটা কিন্তু একটা অ্যান্টি করাপশন হতে পারে, থিওরি হতে পারে, যখন আমরা পাবলিক পলিসিতে আমরা যখন এটা মানে করব, অ্যাপ্লাই করব। কিন্তু আবার এই ইউটিলিটারিয়ানিজম ব্যবহার করে অনেকেই চাইলে করাপ্ট অফিসিয়াল হতে পারেন। সেটা কিভাবে বলে মনে করেন আপনি? হ্যাঁ, আচ্ছা, আমি বলছি যেমন ইউটিলিটারিয়ানিজম, আমি যেটা বলছিলাম কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা করে দেখিয়ে দিতে পারে। আপনি যেমন চর অঞ্চলের কথা বলছেন যে এই উচ্ছেদের পরেও যে পদ্মা সেতুটা হবে, ফর এক্সাম্পল, সে পদ্মা সেতু যে বেনিফিট আনবে সেই বেনিফিটটা শুধুমাত্র পদ্মা সেতু বাংলাদেশের ওভারঅল ডেভেলপমেন্টই হবে না, এই চর অঞ্চলে যে মানুষগুলো তাদেরকে রিলোকেট করার পরে তাদের আরো ফার্দার ডেভেলপমেন্ট হবে। তাহলে এই ক্যালকুলেশনটা করে একজন পলিসি মেকার খুব ইজিলি দেখিয়ে দিতে পারেন যে কস্ট বেনিফিট অ্যানালাইসিসের মধ্যে পদ্মা সেতু করাটাই সবচেয়ে বেস্ট অপশন। আবার একজন পলিসি মেকার এটাও দেখিয়ে দিতে পারেন যে চর অঞ্চলের এই মানুষগুলো তাদের জীবনযাপন যেভাবে করছেন বা তাদের যে রাইটসটা আছে সেটার উপর বেশি এমফাসিস দিয়ে, সেটার উপরে আপনার যদি ইউটিলিটিটা আপনার এভাবে ক্যালকুলেট করে যে ওটার উপর প্রাইসটা বেশি পুট করে আপনার এই জিনিসটাকে দেখানো হয় যে না এর ক্ষতি, তখন দেখা যাবে যে ম্যাক্সিমাইজিং ইউটিলিটিটা ওদের উপর যদি আমরা ফোকাসটা করি, যে চর অঞ্চলের মানুষ তাদের উচ্ছেদ হবে, এদের উপর প্রাইসটা যদি বেশি দেই, তাদের উপর যদি কোয়ান্টিফাইটা বেশি করি লসটা, তাহলে দেখা যাবে কস্ট বেনিফিট অ্যানালাইসিসে এসে এই পদ্মা সেতুটা হয়তো সবার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করছে না, কারণ আমরা ইন্ডিভিজুয়ালের প্রেফারেন্সেস নিয়েছি, ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাইজটাকে আপনার এই ক্যালকুলেশনের মধ্যে অ্যাড করেছে। তো এটা এই এক্সাম্পল গুলো কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট। আর আপনি যে একটু আগে বলছিলেন যে মোরালি কি এটা রাইট আর রং, যেমন মোরালি এটা কোনো কিছু রাইট আর রং কিনা এটাও কিন্তু সময়ের সাথে সাথে বদলায়। যেমন মনে করুন ইউরোপে একটা সময় ছিল দাস প্রথা লিগাল, আর এটা ওদের সোসাইটিতে মোরালিও রং ছিল না, অনেক আগের কথা বলছি। কারণ দাস প্রথার মাধ্যমে ইউরোপে যখন এশিয়া বা বিভিন্ন দেশগুলো আফ্রিকা থেকে দাস আনা হতো, কারণ তাদের ইউটিলিটি ম্যাক্সিমাইজ হতো, তাদের ঘরের বিভিন্ন কাজ করতো, অর্থনৈতিক উন্নয়ন হতো, তারা মিলে কাজ করতো। তো তাহলে এই অর্থনৈতিক মানে তৎকালীন ইউরোপীয় দর্শনে কিন্তু এটা কোনো ভুল কিছু ছিল না, এটা লিগালিও ভুল ছিল না, সমাজের কাছে মোরালিও ভুল ছিল না। কিন্তু এখন আমরা কিন্তু জিনিসটাকে ভুল হিসেবেই জানি এবং এটা আমরা মনে করি না এটা ভুল। তো এই যে আইডিয়া অফ মোরালিটি, এটাও কিন্তু স্ট্যাটিক না, এটাও এমন না যে এক জায়গায় সীমাবদ্ধ আছে, এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে টাইমের সাথে সাথে। তারপর আমি যেটা বলছিলাম যে ইউটিলিটারিয়ানিজম ইউজ করে অনেকে মনে করেন যে যদি এই প্রসেসটা ঠিকভাবে ইউজ করা হয় তাহলে মানে করাপশন বন্ধ হয়ে যাবে। তো এখন যেটা বলছিলাম যে কোনো একটা অ্যাকশনের ইউটিলিটি আমরা কিভাবে মেজার করব, সেটা শুধুমাত্র কি মেজার করা হচ্ছে তার উপর না, কিসের ইউটিলিটিকে আমরা প্রায়োরিটাইজ করছি তার উপরও নির্ভর করে। যেমন একটা উদাহরণ দিই, ইউকেতে এখন, আমি ইউকে গভর্নমেন্টের আন্ডারে একটা উদাহরণ দিই, ইউকেতে এখন একটা স্ক্যান্ডাল হচ্ছে যে সরকার মন্ত্রীর বিভিন্ন বন্ধুদের বা মন্ত্রী যাদের পছন্দ তাদের তাদের যে কোম্পানিগুলো আছে তাদেরকে কোনো তেমন বিবেচনা না করে বিভিন্ন টেন্ডার কোনো প্রসেসের মধ্যে দিয়ে না গ্রো করে, মানে তাদেরকে কোনো ফর্মাল প্রসেসের মধ্যে দিয়ে না গিয়ে তাদেরকে টেন্ডারের মধ্যে বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে দিচ্ছে। এখন সরকার এটা কেন করছেন? সরকার বলছেন যে কোভিড সিচুয়েশনে তো ইমার্জেন্সি রেসপন্সের দরকার, এই মুহূর্তে ফাস্ট অ্যাকশন নেওয়া দরকার আমাদের। তো এখন যদি আমরা টেন্ডার প্রসেসের মধ্যে দিয়ে সবাইকে বলি যেতে, তাহলে সময় অনেক বেশি চলে যাবে, আর সময় অনেক চলে গেলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে আমরা ফাস্ট অ্যাকশন না নিলে অনেকে ইমার্জেন্সি অনেক হেল্প পাবেন। তো আপনারা কি মনে করেন এই যুক্তির মধ্যে প্রবলেম গুলো কি আসলে, যে সরকার যে বা আমরা কি কম্প্রোমাইজ করছি? কেউ আছেন যারা এটা নিয়ে বলতে পারেন? আমাদের পার্সোনাল যে ইয়েটা আছে সেটা আমরা কম্প্রোমাইজ করছি, ইচ্ছা বা চাহিদা, এবং সেক্ষেত্রে বিজনেসের হইতে পারে বা ইয়ার হইতে পারে, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স বা পার্সোনাল ইচ্ছা চাহিদা, এটা আমরা কম্প্রোমাইজ করছি না না, আমি বলছি যে ধরেন এই টেন্ডার প্রসেসের মধ্যে দিয়ে না গিয়ে সরকার যে সরাসরি ধরুন এই
উনাদের ফ্রেন্ডদেরকে বা মন্ত্রী মিনিস্টারকে যে ফ্রেন্ডদেরকে যে বা তাদের পরিচিত বা পছন্দের অর্গানাইজেশন গুলোকে যে ধরুন যে টেন্ডারের টাকাটা দিচ্ছেন কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য, এখন এই প্রসেসের মধ্যে দিয়ে না যাওয়ার যে প্রবলেম গুলো, সেখানে শুধুমাত্র ইন্ডিভিজুয়ালের ব্যাপার আসছে না, এখানে ব্যাপারটা আসছে হচ্ছে ট্রান্সপারেন্সির ব্যাপার, যে সরকার ট্রান্সপারেন্সিটাকে স্যাক্রিফাইস করছে। তো সরকার ইউটিলিটি কি ম্যাক্সিমাইজ করতে চাচ্ছে, গভর্নমেন্টের ইউটিলিটি এখানে কি, যে ফাস্ট অ্যাকশন, আমরা ফাস্ট অ্যাকশন নিব এই মুহূর্তে, আমাদের প্রসেস বা মানে প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া বা এই জিনিসটা আমাদের এখন মূল উদ্দেশ্য না। আমরা চেষ্টা করব যত বেশি মানুষকে সম্ভব তত বেশি মানুষকে আমাদের সাহায্য পৌঁছে দেওয়া, সেটার জন্য ফাস্ট অ্যাকশনের দরকার। সেজন্য আমরা যেভাবে পারি আমাদের পরিচিত যা ট্রাস্টওয়ার্দি, হয়তো বা তারা ভেবে থাকতে পারেন ট্রাস্টওয়ার্দি অর্গানাইজেশনকে আমরা এই মুহূর্তে টেন্ডারটা দিয়ে দিই, তারা তারা ডেলিভার করবে এই কাজটা। আরেকটা হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি যখন অভাব হবে তখন এখানে করাপশন আসতে পারে, তাই না? এটা একটা ইউটিলিটেরিয়ান ক্যালকুলেশনের মধ্যে সরকারের হয়তো মনে করছেন যে ইউটিলিটি ম্যাক্সিমাইজ করছেন ট্রাস্টওয়ার্দি অর্গানাইজেশনকে দিয়ে, কিন্তু যেহেতু তারা ট্রান্সপারেন্সির অভাব আছে, তারা যেহেতু প্রপার প্রসেসের মধ্যে দিয়ে এই গ্রান্টটা পাচ্ছেন না, তাহলে হতে পারে যে এখানে আপনার করাপশন হতে পারে, ট্রান্সপারেন্সির অভাব দেখার কারণে অ্যাকাউন্টেবিলিটি কোশ্চেনে চলে আসতে পারে। তো এই ধরনের প্রবলেম গুলো আসতে পারে। তারপর আমি আরো কিছু উদাহরণ দিব ভাবছিলাম, যে আরেকটা আর্গুমেন্ট আছে হচ্ছে ইউটিলিটারিয়ানিজমের, যে এটা ইকুয়াল ট্রিটমেন্ট বা সবার কথা মাথায় রাখে আর কি। ইউটিলিটারিয়ানিজম এটা খুবই ইগালিটারিয়ান, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেয়। তো এই ইকুয়াল ট্রিটমেন্টের ব্যাপারে ডেফিনেটলি আমরা এটা নিয়ে কথা বলেছি যে ইন্ডিভিজুয়াল রাইটস তো চলে আসে না। তাহলে আর কি কি এটার এগেইনস্টে যায়, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল রাইটস কে শুধু প্রাধান্য না দেওয়ার কারণে, যেমন বলা হচ্ছে যে এটা খুবই ইম্পার্সোনাল। আরেকটা জিনিস হচ্ছে কে ডিসাইড করবে কোনটা সমাজের জন্য ভালো খারাপ, এটা কি সমাজের সবাই ডিসাইড করবেন নাকি কোনো ইন্ডিভিজুয়াল মানে ডিসাইড করবে? তো সেগুলো একটা কোশ্চেনের মধ্যে চলে আসে। আরেকটা ব্যাপার নিয়ে আমি ডিসকাস করবো ভাবছিলাম, যেমন মনে করেন আমাদের সোসাইটিতে ট্যাক্সেশন একটা ব্যাপার, যে আমরা ট্যাক্সেশন কখন করি, যখন আমরা দেখি যে কোনো একটা সরকার অনেক সময় কোনো একটা প্রোডাক্টের উপরে ধরেন ট্যাক্স বসালে যাতে কোনো হয়তো ওই ট্যাক্সের টাকাটা দিয়ে অন্য কোনো একটা ডেভেলপমেন্ট ওয়ার্কে সরকার ইনভেস্ট করলো, যে সেখানে সবার উন্নতি হলো। এগুলো এই ট্যাক্স ডিসিশনও কিন্তু অনেক সময় ইউটিলিটারিয়ানিজমের ফ্রেমওয়ার্ক ইউজ করে ট্যাক্স ডিসিশন করা হয়। আপনার বড় বড় ড্যাম বিল্ডিং, তারপর হচ্ছে আপনার এই বিভিন্ন কিছুতে আপনার এই কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা মাস্ট আসে, আর এটা কিন্তু দাঁড়িয়েই আছে ইউটিলিটারিয়ানিজমের মতো ফ্রেমওয়ার্কে। তো এই ট্যাক্সেশনের সময় আমরা অনেক সময় চিন্তা করি সবাইকে ট্যাক্স করব, কিন্তু যারা দেশে হয়তো বড় লোক আছে তাদেরকে আমরা হয়তো সেই পরিমাণ ট্যাক্স করি না, যেটা হয়তো একজন রিচকে আমরা 1% ট্যাক্স বাড়িয়ে আমরা হয়তো 50 জন বা 100 জন মিডল ক্লাস ইনকামের মানুষের যে ট্যাক্স বাড়ানো তার সমান ট্যাক্স পরিমাণ রেভিনিউ উঠে আসবে ধরুন। কিন্তু আমেরিকার মতো দেশে যখন আমি কালকে আবির ভাইয়ের সাথে কথা বলছিলাম এটা নিয়ে, যে আমেরিকার মতো দেশে রিপাবলিকান পার্টি যেমন বড় লোকদের ট্যাক্স বাড়ানোর ব্যাপারে তারা আগ্রহী না, তারা এটা করতে দেয় না। অথচ দেখা গেল যে একজন বিলিয়নিয়ারকে যে ট্যাক্স যদি 1% ট্যাক্স ইনক্রিজ করা হয়, তাহলে হয়তো ধরে নিন $100,000 বা $1 মিলিয়ন উঠে আসলো। তো $1 মিলিয়ন উঠে আসতে আপনার 100,000 মানুষকে যদি ট্যাক্স নেওয়া হয় সেই পরিমাণ, তাহলে সেটার অ্যামাউন্টটা ওই একজন বিলিয়নিয়ারকে ট্যাক্স দেওয়ার সমান হয়। কিন্তু যেটা হয় যে আমাদের সামনে অপশনের ব্র্যাকেট গুলো অনেক সময় পলিটিক্যাল কারণেও এত ছোট করে রাখা হয় যে আমাদের চুজ করার অনেক অপশন থাকে না। যেমন এই পলিটিক্যাল কারণগুলোতে হ্যাঁ এটাকে আমরা অপশন হিসেবেই চিন্তা করি না যে বড় লোকদেরকে আরো ট্যাক্স বাড়াতে হবে, কারণ হয়তো বিভিন্ন পলিটিক্যাল পার্টি লবিং করছেন বা এরাও যেহেতু এদের অনেক পাওয়ার, এরাও পাওয়ারফুল লোকজন লবিং করে এই ব্র্যাকেটটাকে অপশনের ব্র্যাকেটটাকে অনেক সময় ছোট করে রাখছে। তখন দেখা যাচ্ছে সেটা সাফারার কারা হচ্ছে, যারা মিডল ইনকাম মানুষ আছে বা সমাজে বিভিন্ন স্ট্র্যাটাতে আছে, যারা খুব এখনো ফাইন্যান্সিয়ালি অত স্টেবল না, তাদের উপরে হয়তো ট্যাক্স বার্ডেনটা পড়ছে। তো ইউটিলিটারিয়ান আসপেক্ট থেকে আমি যেভাবে ডিসকাস করলাম যে এইগুলোই এই সবকিছুই কিন্তু ডিসিশন গুলো হয় ইউটিলিটারিয়ান আপনার তত্ত্বের উপরে। এখন আমি যেটা ডিসকাস করছিলাম যে এটা কি বাংলাদেশের জন্য
একটা, বা বাংলাদেশ ছাড়াও বিভিন্ন জায়গায় এটা কি একটা পসিবল ফ্রেমওয়ার্ক নাকি গভর্নমেন্টের? সত্যি কথা বলতে কি বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশ আসলে ইউটিলিটারিয়ানিজমকে একটা মানে মোস্ট ইউজড, সবচেয়ে বেশি ইউজ হওয়া ফ্রেমওয়ার্ক হিসেবে ইউটিলিটারিয়ানিজম আসলে পরিচিত। কারণ আপনার যেটা শুরুতে বলছিলাম যে পলিসি মেকারের ওই পরিমাণ অপরচুনিটি নেই অনেক সময় যে একদম প্রত্যেক ইন্ডিভিজুয়ালের প্রেফারেন্সকে প্রাধান্য দেবে। প্রত্যেক প্রেফারেন্স দেওয়ার না কারণে এরকম বড় বড় ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ইউটিলিটারিয়ানিজম খুবই রেলেভেন্ট বাংলাদেশের পলিসি মেকিং। কিন্তু এটা আমি বলবো না যে এটা ডিবেট হবে না, ইউটিলিটারিয়ানিজম শুধু ব্যবহার করা হলে বা এটা কিভাবে ব্যবহার হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করে। যেমন আমরা শুরুতেই অনেকগুলো উদাহরণে আমরা বলছিলাম রাইট ভার্সেস ইউটিলিটি ডিসকাশন, যে ইউটিলিটি ম্যাক্সিমাইজ হলো ঠিকই, আমরা ইউটিলিটি বাড়ালাম ঠিকই, কিন্তু ইন্ডিভিজুয়ালের রাইট বা কিছু মানুষের রাইট হয়তো স্যাক্রিফাইস করতে হলো। সেই ব্যাপারগুলো ইউটিলিটারিয়ানিজমে অনেক সময় খুবই কমন ডিবেট, যে যখন আসি আমরা এই ধরনের তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক বা পরিকাঠামো যখন আমরা জননীতি তৈরির সময় আমরা ব্যবহার করি তখন। এখন আমি আরো কিছু রেসপন্স চাচ্ছি আপনাদের কাছ থেকে। এই পর্যায়ে এসে আমরা আরো ডিসকাস করতে চাচ্ছি যে আপনাদের কি মনে হয় যে ইউটিলিটারিয়ানিজম ফার্দার যে কোনো কেসের আলোকে আমরা ডিসকাস করতে পারি। যেমন এখন আমরা একটা কেসের আলোচনা করতে পারি রোহিঙ্গা সিচুয়েশনে। রোহিঙ্গা সিচুয়েশন একটা বড় সমস্যা বাংলাদেশে এখন। তো রোহিঙ্গা সিচুয়েশনে এই মুহূর্তে বাংলাদেশ সরকার হয়তো এখন যেটা নিয়ে প্রবলেম পড়ছেন যে রিপ্যাট্রিয়েশন বা ওদেরকে ওইখানে ওদের দেশে ব্যাক করে দেওয়া। এতগুলো মানুষের বার্ডেন বাংলাদেশের মতো একটা ডেভেলপিং কান্ট্রির উপরে, সেখানের মধ্যে আমাদের রিসোর্সেস গুলো আমাদের তাদের সাথেও অ্যালোকেট করতে হচ্ছে। তো আমাদের হ্যাপিনেস বাংলাদেশিদের হিসেবে আমাদের ম্যাক্সিমাইজ হচ্ছে না। তারপর ওখানে আবার রাইটস আর্গুমেন্টও আসছে, কিন্তু এই মানুষগুলো তো বেঁচে থাকার রাইটস আছে, ভালোভাবে বেঁচে থাকার রাইটস আছে। অন্যদিকে আবার ধরে নিই মিয়ানমার গভর্নমেন্টে অং সান সু চি বলছেন যে আমি এই রোহিঙ্গা কমিউনিটিকে আমি ডিপ্রাইভ করে তাদেরকে অপরচুনিটিস না দিয়ে আমি অন্য যে মেজরিটি আছে তাদের হ্যাপিনেস আমি ম্যাক্সিমাইজ করছি। তাদের হ্যাপিনেস ম্যাক্সিমাইজ করছে এভাবে যে তারা মেজরিটি মাইনরিটির উপর, ওখানে তো এটা একটা প্রবলেম যে অনেক, শুধু রোহিঙ্গা না, অন্যান্য মাইনরিটি গ্রুপগুলো, শান আছে, কোচিন আছে, আরো অনেক মাইনরিটি গ্রুপগুলোকে আপনার রিহ্যাবিলিটেশন ক্যাম্পে রাখা আছে, তাদের কোনো ভোটিং রাইটস নেই এবং অনেক ধরনের প্রবলেম আছে। তো কিন্তু মেজরিটি যে বার্মিজ কমিউনিটি তারা সংখ্যায় বেশি এবং তাদের হ্যাপিনেস আমি ম্যাক্সিমাইজ করছি। ধরুন এটা হচ্ছে অং সান সু চির এই মুহূর্তে একটা আর্গুমেন্ট। আরেকটা আর্গুমেন্ট হয়তো ওনার যে রাখাইন স্টেট খুবই রিচ, এই টাইমে যে ওখানে মাইনিং করা যাচ্ছে, ওখানে মিনারেল আছে, সেহেতু ওখানে থেকে মানুষজনকে উচ্ছেদ করা হলে ওখানে ধরুন একটা ইকোনমিক ডেভেলপমেন্টও হতে পারে, সেজন্য অল্প কিছু মানুষকে স্যাক্রিফাইস করতে ওনার বাড়ছে না। কিন্তু কেন এটা রং? কেন এটা শুধু মানে গ্লোবাল পার্সপেক্টিভে না, একদম ইউটিলিটারিয়ান বলুন বা আপনার মোরালি রং, সেটা আমরা এখন ডিসকাস করতে পারি। কেউ কি আগ্রহী আছেন এই ব্যাপারে কথা বলতে? আপু, এখানে রোহিঙ্গাদের যখন উচ্ছেদ করা হচ্ছে, এটা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে ঠিক হলেও এটা কিন্তু হিউম্যান রাইটসটাকে ভঙ্গ করছে। মানে আমরা যদি হিউম্যান রাইটসটা চিন্তা করি, মানে রোহিঙ্গা জনগোষ্ঠীর, তাহলে সেটা কিন্তু বিঘ্ন হচ্ছে। এবং তারা কিন্তু কোনো ছোট্ট গোষ্ঠী না, তাদের জনসংখ্যা কিন্তু অনেক বেশি ছিল। তো তাদের পক্ষে কি অন্য কোনো পলিসি নেওয়া যেত না? মানে তাদেরকে উচ্ছেদ না করে তাদেরকে শিক্ষিত করে তাদের জন্য এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে কিংবা অন্য কোনো ভাবে তাদেরকে রিপ্লেস করা যেত কিনা? মানে যে সেটাও তো একটা অল্টারনেটিভ পলিসি হতে পারত তাদেরকে উচ্ছেদ না করে। হ্যাঁ, সেটাই অল্টারনেটিভ পলিসি অপশন চিন্তা করতে পারতেন সেখানে। এটা ডেফিনেটলি এখানে এই মেজর ইস্যুতে যে ক্ল্যাশেসটা তুমি বলেছো সেটা অ্যাবসলিউটলি রাইট, ইউটিলিটি ভার্সেস হিউম্যান রাইটস। আমরা আরেকটা সেশন করব যেখানে হয় মুয়াজ ভাই কভার করবে বা অন্য কেউ, যে পুরোটাই হবে রাইটস এর উপর, ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের উপর। তখন কিন্তু আমরা রাইটস গুলোকে আরো ভেঙে আরো ডিসকাশন করব। কিন্তু মানে তুমি থিওরিটিক্যাল অ্যাসপেক্ট থেকে অ্যাবসলিউটলি রাইট যে এখানে অল্টারনেটিভ অপশনের কথা চিন্তা করে যেত, হিউম্যান রাইটস এর ব্যাপার বা যে ধরনের ম্যাসাকার, স্টেট রান ম্যাসাকার হয়েছে ওখানে, সেই সব ব্যাপারগুলো নিয়ে আমরা এখানে স্টেট রাইট কি রং সেগুলো নিয়ে আমরা
ডেফিনেটলি মানে এর অ্যাকশন গুলো যে হয়তো ওরা ভাবছে ইউটিলিটি ম্যাক্সিমাইজ করার জন্য, কিন্তু যেভাবে ভায়োলেন্স বেড়ে গেছে সেটা কি রাইট বা রং, সেগুলোও কিন্তু তোমার মোরাল আর্গুমেন্টের মধ্যে আসে, মোরাল ডিসকাশনের মধ্যে আসে। আমি এখানেও বেশ কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি। একটা প্রশ্ন একজন করেছেন, যে প্রশ্নটা হচ্ছে যে কস্ট বেনিফিটের হিসেবটা কার পক্ষে হবে, কে ঠিক করবে? আদিবাসীদের কাছে এটা কস্ট আর অন্যদের কাছে বেনিফিট, সো এখানে নিউট্রাল পয়েন্ট কি? হ্যাঁ, এটা কিন্তু একটা উনি, আমি যতটুকু বুঝেছি যে উনি, আমরা যে শুরুতে আদিবাসী বা অন্যান্য গ্রুপগুলো যাদের রাইটস এখানে সাপ্রেসড হচ্ছে তাদের কথা বলছি, সেই জিনিসটার কস্ট বেনিফিট অ্যানালাইসিসে তাদের প্রাইসটা কে ডিসাইড করবে। তো সেই জন্য যেটা করা যায় যে গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল রাখার জন্য সবসময়, অনেক সময় অনেক গভর্নমেন্ট থার্ড পার্টি রাখে, যে কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা আরো অনেকের পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে দেখানোর জন্য, তাহলে যাতে এখানে করাপশন না থাকে। আর উনি যেটা বলছিলেন যে সো এখানে নিউট্রাল পয়েন্ট কি, এটার কোনো রাইট অ্যান্ড রং আনসার মানে ইমিডিয়েটলি দেওয়া আসলে সম্ভব না। এটা রাইট এন্ড রং আনসার দেওয়ার জন্য যেটা করতে হবে, আপনিও দিতে পারেন, সেটা হচ্ছে এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক গুলো ব্যবহার করে। আর কস্ট বেনিফিট অ্যানালাইসিসের মধ্যে যখন আপনি বলছেন যে আদিবাসীদের উচ্ছেদের ব্যাপার বা আদিবাসীদের কষ্টের ব্যাপারটাতে যদি আমি বিগার প্রাইস আমি মানে আমি যদি কোয়ান্টিফাই করি ওটাকে বিগার প্রাইস হিসেবে, ম্যারিয়েটের থ্রুতে ইকোনমিক ডেভেলপমেন্টের তুলনায় তাদের লং টার্মে তাদের ইম্প্যাক্টটাকে যদি আরো বেশি প্রাইস দেই, তাহলে কিন্তু কস্ট বেনিফিট অ্যানালাইসিসে আদিবাসীরাই জিতছে, এবং এই থ্রুতে যদি কোনো পলিসি নেওয়া হয় তাহলে আদিবাসীদের ফেভারে জিনিসটা রিজলভ করা সম্ভব। তো এখানে আসলে নিউট্রাল বলে, যেটা প্রথমেই আমি বলছিলাম, আমার অনেক প্রফেসর যেটা সবসময় বলতেন যে রাইট রং ব্যাপারগুলো ফিলসফিক্যাল আর্গুমেন্টে ইজি না, তবে ফিলসফিক্যাল আর্গুমেন্ট ছাড়া এই যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, এই যে আমরা আজকে এখন ডিসকাশন করছি, যে আপনারা সবাই পার্টিসিপেট করছেন, আপনি বলছেন যে মমিতাপু এটা শুনতে ঠিক লাগলেও কিন্তু রাইট কিন্তু না, এখানে মধ্যে ইন্ডিভিজুয়াল রাইট কিন্তু সাপ্রেসড হচ্ছে, এখানে কিন্তু ইউটিলিটি ভার্সেস ইন্ডিভিজুয়াল রাইট ছাড়াও অন্য মানুষের প্রেফারেন্স বা একটা মাইনরিটি কমিউনিটি হার্ম হচ্ছে, সেটা কিন্তু ঠিক হচ্ছে না। তো সেই ব্যাপারগুলো হচ্ছে ডিসকাশন করা তখনই পসিবল, কারণ আমরা এই মোরাল ফিলসফি, মোরালিটি নিয়ে আমরা কথা বলছি, কোনটা রাইট কোনটা রং সেটা ডিসাইড করার পেছনে যখন বেনথাম, যখন শুরুতে, যখন অনেক বছর আগে আমি যখন বলছিলাম যে 1789 যখন ফর এক্সাম্পল প্রিজন রিফর্ম কিংবা অ্যানিমাল রাইটস, নারীর অধিকার, তখন স্লেভারি দাস প্রথা একেবারেই অ্যাভেলেবল ছিল, কমন ছিল, কারোর চোখে মোরালি রঙও ছিল না। বেনথাম যখন নিউলি ইন্ট্রোডিউস করছেন একটা টপিক বা যেটাকে উনি রং হিসেবে মনে করেন, তখন কিন্তু উনার পক্ষে জিনিসটাকে রং হিসেবে প্রমাণ করা তখনই সম্ভব হয়েছিল, কারণ উনি ওই ফিলসফিক্যাল বা তাত্ত্বিক যুক্তি দিয়ে মানুষকে কনভিন্স করতে পেরেছেন যে না, এটার ইউটিলিটি সমাজের চোখে বাড়তি মনে হলে ইউটিলিটি আসলে বাড়াচ্ছে না এভাবে। তো আমি কি ক্লিয়ার ভাবে বুঝাতে পারছি? জি আপু, ক্লিয়ার করতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে যারা আছেন তাদের কি কোনো কোশ্চেন আছে? তাহলে আমি এখানে দেখছি এখানে কয়েকটা কোশ্চেন এসছে, তাহলে আমি ওগুলো হয়তো অ্যাড্রেস করবো। আচ্ছা, কারো মাইক থেকে প্রবাবলি শব্দ হচ্ছে অনেক। আমি হ্যালো, আচ্ছা আমি বোধহয় আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আশা করছি যে আপনি আবার প্রশ্নটা করবেন। আর আমি তাহলে এখান থেকেই একটা প্রশ্ন নেই। আচ্ছা, একটা প্রশ্ন এসছে যে জিনিসটা যদিও এটার সঙ্গে খুব রিলেভেন্ট না, তারপরেও বলছি যে অনেক সময় কোনো একটা জনগোষ্ঠী পিছিয়ে থাকে, তো তাদেরকে এগিয়ে আনতে একটা সরকারকে খুব স্ট্রাগল করতে হয়। তো তৃতীয়, যেমন উনি এক্সাম্পল দিয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষ বা ট্রান্সজেন্ডার হিজড়া কমিউনিটি বাংলাদেশে, তো কিভাবে এটা ইউটিলিটারিয়ানিজমের হয়তো ক্যালকুলেশনে আসবে। তো এটাও আমি বলবো যে এইখানেও আপনার আগে যে আর্গুমেন্ট গুলো আমরা দিচ্ছিলাম যে কালেকটিভ অ্যাকশনের
কি বলছে যে গ্রেটার হ্যাপিনেস ফর গ্রেটার নাম্বার। তো হ্যাঁ, সেই জন্য অনেক সময় দেখা যাচ্ছে সরকারের কোনো একটা ডিসিশনের কারণে বা নেগলিজেন্সের কারণে একটা পার্টিকুলার গ্রুপ পিছিয়ে যাচ্ছে। তো সেদিক থেকে যেটা হচ্ছে যে এই ইউটিলিটারিয়ান চিন্তা ভাবনার ক্ষেত্রে সেটা হতে পারে আনরিজনেবল, বা সেটা হতে পারে যে এই গ্রুপটাকে বেনিফিট করছে না, এই গ্রুপটাকে আরো পিছিয়ে ফেলছে। সেই জন্য আমাদের সমাজে আসলে আরো অনেক ধরনের প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে যে যাতে এই গ্রুপগুলোকে সাপোর্ট করা যায়, এবং সেগুলোর উপরও কিন্তু মোরাল জাজমেন্ট হয়। যে কোটা, যেমন মনে করুন আপনি একটা ডিসকাশন বাংলাদেশে আছে যে তৃতীয় লিঙ্গকে আমরা কোটা দিয়ে তাদেরকে আমরা সরকারে চাকরির অপরচুনিটি করে দেবো, কিংবা আদিবাসীদের আমরা কোটা দিচ্ছি, কোটা সিস্টেম। এটাও কিন্তু অনেক সময় একটা মোরাল ডিসকাশনের অংশ হতে পারে। এটা ধরে নিন অনেকগুলো ইউটিলিটারিয়ান ডিসকাশন বা ডিসিশনের কারণে সরকার যেসব ডিসিশন নিয়েছে, আদিবাসীরা এখনো পড়াশোনার দিক থেকে অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। তো সরকার ভেবেছে যে না, তাদেরকে সামনে এগিয়ে আনার জন্য আমাদের অবশ্যই একটা কোটা সিস্টেমের দরকার আছে। কিংবা তৃতীয় লিঙ্গ মতো কমিউনিটি যাদের বেড়ে ওঠা কালচারটা এতই ডিফারেন্ট, তারা সেক্লুডেড থাকে, তারা মেইন স্ট্রিম পড়াশোনা করছে না, কিন্তু তারাও যে কজন করছে বা অন্যদেরকেও এডুকেশনের সুযোগ সুবিধা দেওয়া, চাকরির কর্মসংস্থানের সুযোগ সুবিধা দেওয়া, অন্য জনগণের সাথেও তাদেরকে ইয়ে করা, সেজন্য বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন ধরনের নীতি সরকার অনেক সময় নেয় এ ধরনের পিছিয়ে পড়া জনগণকে সামনে নিয়ে আসার জন্য। তার মধ্যে কোটা বা এ ধরনের স্পেশাল প্রেফারেন্স প্রোগ্রাম গুলো কিছু আছে। তবুও আমি মনে করি ইউটিলিটারিয়ান ক্যালকুলেশনে এইসব মানুষগুলোর কথাও সবসময় চিন্তা করতে হবে, যদিও সেটা খুবই ডিফিকাল্ট একটা বড় পলিসি মেকিং এর ব্যাপারে। কিন্তু একজন পলিসি মেকার তখনই খুবই ফেয়ার ভাবে জিনিসটা ইয়ে করতে পারেন যখন উনি এ ধরনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাফারিংস এর কস্টটাও ক্যালকুলেশনে ধরেন, এবং যখন এই ধরনের কথা চিন্তা করেন তখন মাথায় রাখেন যে এই রিস্ক ইনভলভ আছে, এই কমিউনিটি রিস্কে যাবে যদি একটা পার্টিকুলার পলিসি অ্যাডপ্ট করা হয়। তাহলে আমি কি বুঝাতে পারছি? জি আপু। আচ্ছা, I think it's more along the theory supports the greater happiness for the greater number. হ্যাঁ, আচ্ছা, এবার আপনাদের মধ্যে থেকে যদি কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকে বা ডিসকাশন থাকে আমরা করতে পারি। আদারওয়াইজ আমি বেসিক ইউটিলিটারিয়ানিজম কোর্সে আজকে আমি এই বেসিক টপিকগুলো আলোচনা করতে চেয়েছিলাম। তবে আমি আরো বলে রাখছি, ইউটিলিটারিয়ানিজম কিন্তু এতটুকুতে সীমাবদ্ধ না, এর সাথে আরো অনেক আর্গুমেন্ট আছে। আর যারা আজকের লেকচার পড়ে বা শুনে আপনার মনে হয়েছে যে না, এটা আরো ইনডেপথে আমি পড়তে চাই, আমি এটা সম্পর্কে আরো জানতে চাই, সেটার জন্য আসলে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটা রিডিং লিস্ট প্রোভাইড করবো ইউটিলিটারিয়ানিজমের উপরে। সেখানে আপনি আরো অনেক ধরনের ইউটিলিটারিয়ানিজমের আর্গুমেন্ট নিয়ে পড়তে পারবেন, যেমন জন স্টুয়ার্ট মিলের আর্গুমেন্ট, জন স্টুয়ার্ট মিল কিভাবে চিন্তা করেছিলেন ইউটিলিটারিয়ানিজমের, রিচার্ড ব্রেন্ট যিনি অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম, রাইট, তারপরে হচ্ছে রুল ইউটিলিটারিয়ানিজমের টার্মিনোলজিটাকে কয়েন করেছেন উনার কথা। তারপরে গভর্নমেন্ট হাউস ইউটিলিটারিয়ানিজম বলে এক ধরনের কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট সম্পর্কে সেটা কিভাবে গভর্নমেন্ট অনেক সময় ব্যবহার করেন, কিন্তু তার প্রোজ এন্ড কনস। আর বার্নার্ড উইলিয়ামস আছে। তো অনেক ফিলসফার এটা সম্পর্কে কথা বলেছেন, অনেক ফিলসফার এটার পক্ষে এবং বিপক্ষে আর্গু করেছেন। আরেকটা জিনিস হচ্ছে, আজকে যেহেতু বাংলাদেশ বিষয়ক এবং স্টেটের উপরে আমি আপনাদের উদাহরণগুলো দিচ্ছি, এই ইউটিলিটারিয়ানিজম থিওরি কিন্তু আপনার ওয়ার্ল্ড ওয়াইড অনেক ব্যাপারেই আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি অনেক ব্যাপারে, যেমন ইউএস ইলেকশন থেকে শুরু করে আপনি মনে করেন অনেক ডিসিশন মেকিং এ, গ্লোবাল জাস্টিস ডিসিশন মেকিং এ ইউটিলিটারিয়ানিজম কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। গ্লোবাল ডেভেলপমেন্টের মধ্যে এইড কোথায় ডিসবার্স হবে, কোন গোষ্ঠী সবচেয়ে বেশি এইড পাবে এই মুহূর্তে, এই ডিসবার্সমেন্ট গুলো কিন্তু অনেক বড় বড় ইউটিলিটারিয়ান যুক্তি দিয়ে আর্গু করে এই ধরনের বড় বড় ডিসিশন নেওয়া হয়। সেজন্য আপনি যদি পড়তে চান, আমি গভর্নমেন্ট রিলেভেন্ট না, যেহেতু আমি পড়াশোনা করেছি গভর্নমেন্ট নিয়ে, সেজন্য আমার আগ্রহ এদিকে বেশি। আপনার ফরেন পলিসিতেও ইউটিলিটারিয়ানিজম কিভাবে ইউজ হয় সেসব নিয়েও আমি বেশ কিছু আর্টিকেল এবং কেস স্টাডিজ পাঠিয়ে দেবো, যাতে আপনারা ফার্দার আরো এটা নিয়ে পড়াশোনা করতে পারেন।
আর এখন যদি এখন কি আর কারো কোনো কোশ্চেন আছে এটাতে? না আপু। আচ্ছা, কোনো ধরনের কনফিউশন থাকলে তাও আমি আমার ইমেল অ্যাড্রেস লিখে দেবো। আমি নিজেও হয়তো আরো ফার্দার পড়াশোনা করে তারপরে আমি জিনিসটা সম্পর্কে জেনে বুঝে তারপরে রিপ্লাই করবো, যদি এমন কিছু হয় যেটা আমার আয়ত্তের বাইরে বা আমার আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে। বা তারপরেও আমি যথেষ্ট চেষ্টা করব যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা যাতে আরো ভালো হয়। আর ডেফিনেটলি মুয়াজ ভাই আরেকজন ইনস্ট্রাক্টর আছেন। আপনারা যদি এখন এটা আপনাদের প্রথম লেকচার হয়, আমি রেকমেন্ড করব মুয়াজ ভাইয়ের লেকচারটা শোনার জন্য। আমাকে অনেক ইন্সপায়ার করেছে এবং আমি আসলে প্রচন্ড পছন্দ করেছি যেভাবে উনি লেকচারটা ডেলিভার করেছে। এটা উনারটা ছিল ফাউন্ডেশনের উপর, কিভাবে বেসিক্স অফ 3 P's, পলিটিক্স, ফিলসফি আর হচ্ছে আপনার পলিসির উপরে। তো উনি অনেক জেনারেল ভাবে ফিলসফি কিভাবে আমাদের বিভিন্ন বিষয়ে অ্যাপ্লাইড হয়, গভর্নমেন্ট ছাড়াও এভরিডে লাইফেও কিভাবে অ্যাপ্লাইড হয়, উনি অনেক ফিলসফারের দৃষ্টান্ত টেনে এনে উনি এই জিনিসগুলোকে ভালো এক্সপ্লেন করেছেন। তো সুতরাং এই লেকচারের আগের লেকচারটাও শুনলে আপনারা ইকুয়ালি বেনিফিটেড হবেন ফিলসফি নিয়ে। আর যদি কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি এখন নাজিব তুমি কি আছো? কোনো মডারেটর কি এখানে অ্যাভেলেবেল আছেন? জি আপু, আমি আছি। আচ্ছা আচ্ছা, আমরা কি কোনো কোশ্চেন নিতে হবে? আমি কয়েকটা কোশ্চেন অ্যাড্রেস করেছি। হ্যাঁ আপু, মানে ইজ অ্যাকর্ডিং টু ইওর কনভেনিয়েন্স আর কি, যে কি কি কোশ্চেন আপনি নিতে চাচ্ছেন? হ্যাঁ, আমি কয়েকটা কোশ্চেন অ্যানসার করেছি। আমরা অলরেডি আমাদের 1 ঘন্টার সেশন হওয়ার কথা ছিল, আমরা 1 ঘন্টা ক্রস করে গেছি, আরো কয়েক মিনিটও পার হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বেশ কয়েকটা কোশ্চেন এখান থেকে আসলে আমি যা দেখতে পাচ্ছি তার কয়েকটা কমেন্ট দেখতে পাচ্ছি আমি যখন ডিসকাশন গুলো করছিলাম সেটার পরিপ্রেক্ষিতে, কিন্তু আমি আর কোনো কোশ্চেন আসলে দেখছি না এখানে। সুতরাং আমি আশা করছি যে আজকের লেকচারটা কিছুটা হলেও সবাইকে ইউটিলিটারিয়ানিজম সম্পর্কে জানাতে সক্ষম হয়েছে এবং এটা কিভাবে একটা ফ্রেমওয়ার্ক হতে পারে পলিসি মেকিং এ। এটা আসলে শুধু 1 ঘন্টার সেশনে না, এটা অনেক লম্বা ডিসকাশন। এখানে কেউ যদি ইন্টারেস্টেড হয় কখনো দেখা হলে হয়তো আমরা চা খেতে খেতে আরো ফার্দার ডিসকাস করবো, বা আমরা পরবর্তীতে আরো কয়েকজন কে এনে বা কিউরিটি, আমার নিজেরই ইচ্ছা আছে আমার নিজের কয়েকজন প্রফেসরকে ওয়াইপিএফ এর মতো নেটওয়ার্কে এনে উনারা অক্সফোর্ডে পড়ান বা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের পড়ান, বিভিন্ন কেস স্টাডি দিয়ে উনারা আরো ফার্দার ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করবেন। তো আর কোনো কোশ্চেন যদি না থেকে থাকে তাহলে আজকে এখানেই শেষ করব। যদি কারো কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে এটা নিয়ে, তাহলে মমিতাকে আপনারা পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন। আই থিংক আপু উইল বি উইলিং টু অ্যান্সার। আচ্ছা আপু, আপনার লেকচারটা অসম্ভব ভালো ছিল। আমার বলার ছিল যে আমি এটাতে ফার্দার স্টাডি করতে হলে আমি রিডিং ম্যাটেরিয়ালস গুলো কোথা থেকে পাবো? শুড আই কন্ট্যাক্ট ইউ থ্রু ইমেল? আমি যেটা করব, আপনি কি আমাদের এই কোর্সটাতে রেজিস্টার করেছেন? কোর্সটাতে রেজিস্টার বলতে না, আমার এখন রেজিস্টার করা হয়নি। আচ্ছা, তাহলে যদি কোর্সে রেজিস্টার করেন, আমি এমনিতেই যারা যারা কোর্সটাতে রেজিস্টার করবে সবাইকে রিডিং লিস্টটা পাঠিয়ে দেব। এবং কিছু কিছু হয়তো জে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, আর কিছু কিছু আমি চেষ্টা করবো যে ডাউনলোড করে দেওয়ার জন্য, যাতে আপনারা ফার্দার আরো পড়াশোনা করতে চাইলে এই ব্যাপারে করতে পারেন। সেই সাথে সাথে আমি আরেকটা কাজ করবো ভাবছি, সেটা হচ্ছে যদি আমার কিছু কেস স্টাডিজ আমাদেরকে অ্যানালাইসিস করতে বলেছিল অক্সফোর্ডে, তো সেগুলো আমি একটা দুটো, সেগুলো ইন্টারন্যাশনাল কেসেস, একটা ছিল হংকং এ পিস বিল্ডিং নিয়ে, এরকম কয়েকটা ইউটিলিটিয়ারিয়ান আসপেক্ট দিয়ে আমাদের চিন্তা ভাবনা করার জন্য আরো বেশ কয়েকটা ছোট ছোট কেস, সেগুলো আমি আবির ভাই এবং অন্যান্য যারা আছে, সেটা যদি হয় বাংলাদেশ কেন্দ্রিক কিছু কেস, সেগুলো দিয়েও আমি চেষ্টা করব যে একটা দুটো কেস স্টাডি আপনাদের পার্সোনাল অ্যানালাইসিস করার জন্য পাঠানোর জন্য। তো সেটাও আমার মাথায় আছে। তবে রিডিং লিস্ট আমার খুব ভালো লাগছে যে আপনার এটা নিয়ে ফার্দার পড়াশোনা করার আগ্রহ আছে দেখে। তো রিডিং লিস্টটা আপনি যদি রেজিস্টার করেন, যারা যারা রেজিস্টার করেছে সবার কাছে পৌঁছে যাবে আর কি। আচ্ছা, ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপু চমৎকার সেশনটির জন্য। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের লাইভ স্ট্রিমটা এই মুহূর্তে বন্ধ করে দিচ্ছি। সকলকে ধন্যবাদ লাইভ স্ট্রিমে আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য।